জয়েন বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন ইন্ডিয়া আপডেট। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনি যদি একজন বাংলাদেশি ভিউয়ার্স হয়ে থাকেন বা বিশেষ করে বাংলাদেশি পারসন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখুন। কেননা বর্তমান সময়ে আমি যে সমস্ত ভিডিওগুলো বানাই সেগুলো তো ডিফেন্স লেভেলের, কিন্তু এই সমস্ত এইভাবে ভিডিও আমি বানাই না। তাই এই মুহূর্তে সন্ময় ব্যানার্জি অর্থাৎ সন্ময়দার বানানো ভিডিওটা অবশ্যই আপনাদের দেখানো উচিত, কেননা আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে আপনাদের দেশের অস্তিত্বটা টিকে থাকবে কিনা বা আপনাদের দেশের অকাত কতটা। কেননা আপনারা যে বড় বড় কথা বলেন মাত্র 4 দিনে কলকাতা দখল করব, রিয়েলিটিটা কি চলুন একবার দেখে নি সন্ময়দার ভিডিও দেখে। ভিডিও শুরু করবার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট যে চ্যানেলটিতে নতুন হলে ভিডিওটিকে লাইক করে প্লিজ সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করি। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আজকে ওখানে সরকার, ওখানকার সেনা প্রধান, আমি তো দেখছিলাম ঘাটের মরা কয়েকটা বুড়ো তারা মিছিল করছে আর বলছে, কতগুলো বুড়ো ভাম, সেই বুড়ো ভামগুলো যারা 10 মিনিট হাঁটতে গেলে পরে ইনহেলার টানতে হয়, তারা বলছে ভারতবর্ষকে 4 টুকরো করবে। এই পাগলের প্রলাপ, সন্ময়দা, এই পাগলের প্রলাপ ঠেকানোর একটাই অস্ত্র, সেটা হচ্ছে খুব কড়া পদক্ষেপ। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। স্বামী অম্বিকানন্দ মহারাজের এই কথাটা দিয়ে শুরু করলাম, তার কারণ ইনহেলার নেওয়া, ঘাটের মরা, ওই বাংলাদেশের কিছু প্রাক্তন সেনানায়কদের ডায়লগ শুনছিলাম। 4 দিনে কলকাতা দখল, 4 দিনে কলকাতা দখল করতে গেলে কি হতে পারে, আজকে সেই নিয়ে বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে পেশ করছি। আমার কাছে আন্তর্জাতিক একটা রিপোর্ট এই মুহূর্তে এসে পৌঁছেছে, যে রিপোর্টটা কান খুলে শুনুন। বাংলাদেশের যারা নাগরিক রয়েছেন, আমাদের এই প্রতিবেদন শোনেন, আপনারা কান খুলে শুনুন। 10 সেকেন্ডের মধ্যে ঢাকা শহরটা একটা বৃহৎ জলাশয় হয়ে যেতে পারে। একজন নাগরিকেরও বেঁচে থাকার কোনো সম্ভাবনা থাকবে না। কিসের জন্য জানেন? ভারতের হাতে যে অস্ত্র রয়েছে অগ্নি 5 মিসাইল। এতদিন আমরা কি বলেছি, আমরা জানিয়েছিলাম আপনাদের যে 3500 কিলোমিটার দূরের ক্ষেপণাস্ত্র বহনকারী আরিয়ান্ত সেই মিসাইলটাকে বহন করতে পারেন সাবমেরিন। জলের তলা থেকে আচমকা উঠবে, উঠে মিসাইল উৎক্ষেপণ করবে এবং 3500 কিলোমিটার পর্যন্ত রেঞ্জের যে কোনো লক্ষ্যবস্তুকে নিমেষে ধ্বংস করে জলের তলায় চলে যেতে পারবে সাবমেরিন। সেটা ভারত ইতিমধ্যে টেস্ট অ্যান্ড ট্রায়াল করে কমপ্লিট করে দিয়েছিল। সেটা আপনাদের কাছে বলেছিলাম যে বিশাখাপত্তনম থেকে সেটাকে টেস্ট অ্যান্ড ট্রায়াল করা হয়েছিল এবং প্রায় 4000 কিলোমিটার পথকে উন্মুক্ত রেখে এই টেস্টিং এবং ট্রায়াল সাকসেসফুলি ভারত সরকার করেছিল। এর আগের দিন আপনাদের জানিয়েছিলাম। আসাম মণিপুর বর্ডারে 750 পিনাকা গাইডেড মিসাইল বসানো হয়ে গেছে, 35,000 সেনা ডিপ্লয়েড হয়ে গেছে, বর্ডার সিকিউরিটি ফোর্স অগন্তি ডিপ্লয়েড হয়েছে। এন্টায়ার ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশ যে সীমান্ত রয়েছে, সেই সীমান্তে প্রায় 4200 কিলোমিটার সীমান্তে। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন বিদেশ সচিব পর্যায়ে বৈঠক হতে চলেছে, আজ এই প্রতিবেদন যখন পেশ করছি, তখন তার আগে বাংলাদেশে আরও মৌলবাদী শক্তিরা ক্রমাগত হিন্দু বিদ্বেষী এবং ভারত বিদ্বেষী প্রচারটা চালাচ্ছে। বাংলাদেশের একজন বন্ধু বলছিলেন, সে বন্ধু অবশ্য শেখ হাসিনা বিরোধী, কিন্তু তিনি বলছেন, সন্ময়বাবু আপনাকে একটা কথা খুব পরিষ্কার বলি, এই মুহূর্তে বাংলাদেশের ডিজিটাল পোর্টাল এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় যে প্রচারটা চলছে, এই এন্টার প্রচার যদি বন্ধ হয়ে যায়, কাল বাদে পরশু মোহাম্মদ ইউনূসের সরকার পড়ে যাবে। জিনিসপত্রের দাম আগুনের থেকেও বেশি, মানুষ ঠিকঠাক মতো খেতে পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, ভারতবর্ষে যাওয়া বন্ধ হয়ে রয়েছে, মানুষ কিন্তু ক্রমশ খেপছে। কিন্তু সেই খেপাটাকে আটকে রাখা হয়েছে ভারত বিদ্বেষ আর হিন্দু বিদ্বেষ। মারো হিন্দু, হিন্দুদের ভাগাও, বা পশ্চিমবঙ্গে ভাগিয়ে দাও, হিন্দুদের জমিগুলোকে দখল করো, মোহাম্মদ ইউনূসের 1 পয়েন্ট এজেন্ডা আন্ডার দ্য ব্রেন প্ল্যান অফ চায়না। বলছে যে এই এন্টায়ার এপিসোডটাকে কন্ট্রোল করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্ররা একটা বিশাল সেট নেটওয়ার্ক করেছে প্রথম থেকেই। প্যারিস থেকে যা নিয়ন্ত্রণ করছে রঞ্জন ভট্টাচার্যের টিম, যারা করছেন কি, সমস্ত প্রাক্তন সেনা অধিকর্তা এবং একদল বিশেষজ্ঞ তৈরি করেছেন। পরবর্তীকালে তাদের বিভিন্ন পদে বসানো হবে, কাউকে উপাচার্য করা হবে, কাউকে সরকারের কোনো পদে বসানো হবে, এই ধরনের স্বপ্ন দেখানো হচ্ছে এবং তাদের দিয়ে মিডিয়াতে ক্রমাগত ভারত বিদ্বেষ ছড়িয়ে যাওয়া হচ্ছে। 1 পয়েন্ট এজেন্ডা, বাংলাদেশের গরিব মানুষকে খেপিয়ে রাখো, যতদিন ভারত বিদ্বেষ, ভারত আমাদের দখল করে নিচ্ছে। অথচ ভারত 53 বছর, 1971-এর পর 53 বছর চলে গেছে, 1 মিলিমিটার জমি অধিগ্রহণ করেনি বাংলাদেশে। তা সত্ত্বেও ভারত নাকি দাদাগিরি করছে এবং ভারত নাকি আগ্রাসী ভূমিকা পালন করছে। সেই সময় দাঁড়িয়ে যখন মৌলবীরাজ সেখানে রাস্তায় নেমে গেছে, আমি 9টা জঙ্গি গোষ্ঠীর নাম পেয়েছি, আমি সেগুলো আপনাদের কাছে পড়ে শোনাবো এবং সে তথ্য মারাত্মক। কিন্তু তার আগে বলি, যারা এই এত আস্ফালন করছেন তারা কি জানেন? মোহাম্মদ ইউনূস কিন্তু জানেন যে 20 জানুয়ারির মধ্যে কোনোভাবে ভারতকে প্রভোগ করে একটা যুদ্ধের দিকে নিয়ে যেতে পারলে তার মিশন সাকসেসফুল। কারণ একটা জাতীয় সরকার হলে তিনি পার্মানেন্টলি বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বসতে চাইছেন। তাতে মানুষ যদি 500 টাকা দিয়ে ভাতের থালা
মানে রেস্টুরেন্টে খায় তাতেও ঠিক আছে, তারা যদি আলু 200 টাকা কেজি কেনে, পেঁয়াজ 300 টাকা কেজি কেনে, তাতেও ঠিক আছে, তিনি রাষ্ট্রপতি হলেই মিশন সাকসেসফুল। এই লক্ষ্যে ধাবিত হচ্ছেন এই লোকটি মোহাম্মদ ইউনূস। এবং এই মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মানুষকে কিভাবে ঠকাচ্ছে, একদিন মোহাম্মদ ইউনূস যেদিন দেশ ছেড়ে পালাবে সেদিন এই কথাগুলো আপনারা মিলিয়ে নেবেন। ভারতবর্ষকে আন্ডারমাইন করা যায়, 4 দিনে কলকাতা দখল করে নেব। বিএনপির এক সাধারণ সম্পাদক বলেছেন যে আমাদের হাতে বিহার, উড়িষ্যা, বাংলা ফিরিয়ে দিতে হবে, মামার বাড়ি। একবার চেষ্টা করে দেখুন। ওই যে বলেছেন না, আমি আপনাদের শোনাবো একটা করে, এটা অবশ্য শোনাবো না। দীপাঞ্জন চক্রবর্তী কোনো একটা ইন্টারভিউয়ে বলেছেন যে বাংলাদেশ একবার বর্ডার ক্রস করার চেষ্টা করুক, লুঙ্গি তুলে পালাতে হবে। শুভেন্দু অধিকারী বলেছেন যে একবার চেষ্টা করে দেখো কী অবস্থা হয়, জামা প্যান্ট হলুদ হয়ে যাবে। আমি প্রত্যেকটা প্রতিবেদন আজকের এই প্রতিবেদনের শেষ পর্বে শোনাবো। ওই ইনহেলার নেওয়া গ্যাসপিং রুগী যারা, ওই প্রাক্তন সেনাকর্তা, তারা বাংলাদেশে মিছিল বার করেছেন, হাঁটতে পারছেন না, 1 কিলোমিটার হাঁটতে পারছেন না। তারা বলছেন আমরা কলকাতা 4 ঘন্টার মধ্যে কলকাতা দখল করে নেব। আমি সামগ্রিকভাবে সমস্ত বিষয়টা নিয়ে আসবো, কিন্তু তার আগে আবারও বলছি যে আমরা জানলাম কি করে যে 10 সেকেন্ডের মধ্যে ঢাকা শহর বিলীন হয়ে যেতে পারে। আমরা জানলাম তখনই যখন ইউক্রেনে রাশিয়া একটা মিসাইল উৎক্ষেপণ মিসাইল প্রয়োগ করেছে 5000 কিলোমিটার যার রেঞ্জ, এবং তাতে একটা টেকনোলজি ব্যবহার করেছে। এটা কান খুলে একটু বাংলাদেশের যারা নাগরিক তারা একটু ভালো করে শুনুন। আর রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কে, ভারত কী করে এর সঙ্গে লিঙ্ক হলো, আমি সেটা আপনাদের কাছে ব্যাখ্যা করছি। রাশিয়া ইতিমধ্যে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি করে ফেলেছে। অর্থাৎ যে মিসাইলটা ইউক্রেনে ছুঁড়েছে, সেই মিসাইল কী হয়, যে কোনো একটা মিসাইল যখন কেউ একটা ছুঁড়লো, ধরুন মিসাইলটা কোনো একটা রাষ্ট্র এভাবে ছুঁড়ছে, সেই মিসাইলটা এভাবে যাচ্ছে কোনো একটা রাষ্ট্রের দিকে, তখন অন্য প্রতিপক্ষ রাষ্ট্র সেই মিসাইলটাকে একটা মানে কাউন্টার করে দেয়, মিসাইলটাকে ধ্বংস করে দেয়, পাল্টা একটা মিসাইল ছুঁড়ে। এটা হচ্ছে চিরন্তন এতদিনের সিস্টেম। কিন্তু রাশিয়া এমন একটা ইনভেশন করেছে, মানে যেটা আবিষ্কার করেছে, যে আবিষ্কারের নাম হচ্ছে ICBM ইকুইপড MIRV টেকনোলজি। আমি কিন্তু নিজে থেকে বলছি না, এটা আন্তর্জাতিক একটা গবেষণাপত্র থেকে বেরিয়েছে বলে আমি সেখান থেকে আপনাদের উল্লেখ করছি। ICBM ইকুইপড MIRV টেকনোলজি ইউক্রেনে প্রয়োগ করে দিয়েছে। ব্যাপারটা কি, ধরুন একটা মিসাইল যখন যাচ্ছে, মিসাইলটা যখন রাশিয়া ইউক্রেনের দিকে ছুঁড়েছে, ইউক্রেন যখন পাল্টা মিসাইল দিয়ে সেটাকে ব্লক করার চেষ্টা করছে, তার আগে এই মিসাইলটা 14 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ব্লক করার আগে 14 ভাগে ভাগ হয়ে গিয়ে 14টা স্পটকে একসঙ্গে ধ্বংস করে দিচ্ছে। ভাবতে পারছেন? এবং এমন একটা টেকনোলজি, যে টেকনোলজি আপনি ব্লক করতে পারছেন না। এটার নাম হচ্ছে ICBM ইকুইপড MIRV টেকনোলজি, মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি রিএন্ট্রি ভেহিকল সিস্টেমে এটা রাশিয়া ইতিমধ্যে প্রয়োগ করেছে। এবং এইটা যখন প্রকাশ্যে এসছে যে রাশিয়া এমন একটা মিসাইল প্রয়োগ করলো যে মিসাইলটাকে ব্লকই করা গেল না, তখনই জানা গেল যে ভারত সরকার অগ্নি 5 ইতিমধ্যে এই টেকনোলজি সেখানে ইনক্লুড করে দিয়েছে। অর্থাৎ ধরুন ঢাকার দিকে, ঈশ্বর করুন না করতে হোক, কিন্তু ঢাকার দিকে যদি এই মিসাইল কখনো বন্ধুরা, আমি আপনাদের প্রথমে বলে দিতে চাই অগ্নি 5 সম্পর্কে বেশি কিছু বলতে চাই না, কেননা এর উপর আমার মেন চ্যানেলে ডিটেলস ভিডিও বানানো আছে। অগ্নি 5 ভারতে যার রেঞ্জ বেসিক্যালি 7000 কিলোমিটার অফিসিয়াল বলা আছে, কিন্তু চীন দাবি করে এর রেঞ্জ আরো বেশি। যাই হোক, ওগুলো পরের ব্যাপার, যেটা অফিসিয়াল আছে সেটাই বলি। অফিসিয়াল অনুসারে ভারতের অগ্নি 5 ICBM একটি মিসাইল। ICBM মানে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। শুধু এখানেই শেষ নয়, এর স্পিড সম্পর্কে আপনারা সকলেই জানেন, যেটাকে কোনো ডিফেন্স সিস্টেম দিয়ে থামানো তো সম্ভব নয়। প্লাস এটি MIRV ক্যাপাবিলিটি। MIRV ক্যাপাবিলিটি এমন একটা জিনিস, ধরে নিন একটা মিসাইল দিয়ে আমরা পূর্ব পাকিস্তানের ঢাকা সহ আরো কয়েকটি শহরকে সিলেক্ট করতে চাই, তাহলে তার জন্য আলাদা আলাদা মিসাইল পাঠানোর দরকার নেই। একটা মিসাইল দিয়ে, একটা মিসাইলের মাধ্যমে 6টা কিংবা 4টে ওয়ারেড লাগিয়ে এক মিসাইলের মাধ্যমে 4টি বড় বড় শহরকে কয়েক সেকেন্ডের মধ্যে ধূলিসাৎ করানো হবে। কিন্তু প্রশ্ন, ভারতের সব থেকে এটা একটি দামি তবে আমার এখানে একটা সব থেকে বড় প্রশ্ন, ভারতের সব থেকে এই এক্সপেন্সিভ বা দামি মিসাইলকে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কেননা বাংলাদেশকে ওড়ানোর জন্য আমাদের আরো অনেক সাধারণ মিসাইলগুলো আছে, যেমন ধরে নিন পৃথ্বী থেকে শুরু করে অগ্নিয়ান, অগ্নি 2, এগুলোই যথেষ্ট বাংলাদেশের পক্ষে ভারী, কেননা এই সমস্ত মিসাইলগুলোকে ঠেকানোর জন্য তাদের কাছে কোনো ডিফেন্স সিস্টেম নেই। অগ্নি 5 তো দূরের কথা, আর অগ্নি 5 কে যদি একবার লঞ্চ করা হয়, তাহলে এমনি তো বাংলাদেশের মানচিত্রটা যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন যে অল ওভার সেটা ভারতের বগলের তলে দাবার মতন অবস্থায় রয়েছে। তাই ওমতো অবস্থায় যদি আমাদের অগ্নি 5 কে একবার ভুলেও যদি পূর্ব পাকিস্তানের উপর লঞ্চ করা যায়, মানে বাংলাদেশের উপর, তাহলে নকশায় খুঁজে পাওয়া যাবে না যে বাংলাদেশ নামে একটা দেশ ছিল, কেননা সেটা পুরো সমুদ্রে পরিণত হবে। সন্ময়দা ঠিকই বলেছে, চলুন দেখি না উনি কি বলছেন। ভারত উৎক্ষেপণ করলে, মানে প্রয়োগ করলে, ঢাকাকে টার্গেট করে সেই মিসাইলকে ব্লক করার জন্য ঢাকা যদি কাউন্টার মিসাইল
ছোঁড়ার চেষ্টা করে, সেই কাউন্টার মিসাইল ছোঁড়ার আগেই সেটা 14টা ভাগে বিভক্ত হয়ে গিয়ে ঢাকার 14টা স্পট একসঙ্গে ধ্বংস করবে, এবং দ্যাট টু উইদিন 10 সেকেন্ডস, 10 সেকেন্ড। আচ্ছা বলুন তো, মোহাম্মদ ইউনুস এগুলো জানেন না? আলবাত জানেন। মোহাম্মদ ইউনুস জানেন যে ভারত টেকনোলজিক্যালি কতটা সাউন্ড হয়ে গেছে। যে উৎক্ষেপণ ব্লক করার যে মিসাইল তাদের কাছে আছে, সেই মিসাইল ইনএফেক্টিভ হয়ে যাবে। আমরা কখনো চাই না, আবারও বলছি, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে যে ঢাকা উড়ে যাক, কিন্তু ঢাকা তো একটা মহাসমুদ্র হয়ে যাবে, জলাশয় হয়ে যাবে, একটা প্রাণও থাকবে না। চান সেটা? বাড়াবাড়ি কেন করছেন? মৌলবাদীদের কেন প্রশ্রয় দিচ্ছেন? মৌলবাদীদের দিয়ে কেন ইসকনকে উচ্ছেদ করার কথা বলছেন? কেন হিন্দু নিধন যজ্ঞ চালাচ্ছেন? কে প্রশ্ন করবে? আমি এইগুলো তথ্যগুলো পেশ করতে গিয়ে আমি 3টে রিপোর্ট, ইন্টারন্যাশনাল রিপোর্ট থেকে আমি আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি, একটু ভালো করে শুনুন। ভ্লাদিমির পুতিন অলসো লঞ্চড আ ICBM equipped with MIRV technology on Ukraine. This missile is said to be unstoppable by any anti-ballistic missile defense system. Anti-ballistic missile defense system সেটা দিয়ে ব্লক করার কোনো জায়গা নেই। ইন্টারন্যাশনাল রিপোর্টটা বেরোচ্ছে। তারপর বলছে, দিস অ্যাটাক বাই রাশিয়া হ্যাজ অলসো রিভিলড দ্যাট পাওয়ার অফ ইন্ডিয়াজ অগ্নি 5, considered to be one of the most lethal and dangerous weapons. The Ogni 5 missile can create havoc on enemies in just 10 seconds. অর্থাৎ রাশিয়ার ইউক্রেনের প্রয়োগ করা এই মিসাইলের প্রেক্ষাপটেই শেষ পর্যন্ত ভারতবর্ষের হাতে যে পাওয়ারটা এসে গেছে অগ্নি 5, সেটা নিয়ে বেশি আলোচনা হয়নি। এই প্রসঙ্গেই কিন্তু বেরিয়ে এলো রিপোর্টটা। এবং তারপরে আমি লাস্ট কয়েকটা লাইন পড়ে শোনাই, শোনালে বুঝতে পারবেন। ইংরেজিতে পড়ে শোনাচ্ছি, বাংলা তর্জমা করব। দিস টেকনোলজি ইজ ইউনিক বিকজ ইট ডিজাইনস আ ব্যালিস্টিক মিসাইল ইন সাচ আ ওয়ে দ্যাট upon nearing its target, the missile splits into multiple warheads, each capable and independently destroying separate targets. 14টা টার্গেট আলাদা আলাদা করে একসঙ্গে ধ্বংস করে দিতে পারে 5000 কিলোমিটার দূর থেকে। এর আগের দিন বলেছিলাম 3500 কিলোমিটার দূর থেকে আরিহাত, INS আরিহাত থেকে, সাবমেরিন থেকে এর নিউক্লিয়ার মিসাইল ছুটতে পারে। এটা তো 5000 অগ্নি 5-এর ক্ষমতাবান হয়ে গেছে ভারতবর্ষ। ইন্টারন্যাশনাল রিপোর্ট বলছে, আমি বলছি না। কোন সময় দাঁড়িয়ে বলছি? যে সময় দাঁড়িয়ে জুলাই বিপ্লব, অগাস্ট বিপ্লবের গল্প সব আওড়াচ্ছেন না বাংলাদেশিরা, সেখানে জেল ভেঙে ফেরার 700 জন জঙ্গি, তাদের অধিকাংশকে আর পাওয়া যাচ্ছে না, সব ভারতমুখী হয়েছে, খবর পাওয়া যায়। যে সময় দাঁড়িয়ে তার মধ্যে আছেন 56 জন জঙ্গি নেতা। যে সময় দাঁড়িয়ে 174 জনকে জামিনে মুক্ত করেছে অফিসিয়ালি বাংলাদেশ সরকার, অর্থাৎ সমস্ত জঙ্গিদের বাংলাদেশ বাইরে বার করে দিয়েছে। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে 9টা জঙ্গি গ্রুপ আইডেন্টিফাইড। বেসিক্যালি জঙ্গি গ্রুপগুলো হচ্ছে মূর্খের স্বর্গে বাস করে, কিছু মধ্যপ্রাচ্যের টাকা তাদের পেছনে ইনভেস্টেড হয় এবং তারা একটা ললেসনেসের দিকে নিয়ে যায়। মোহাম্মদ ইউনুস তাদের এখন প্রমোট করে যাচ্ছেন, তার কারণ নিজের রাষ্ট্রপতি চেয়ারটা দরকার। আমি 9টা জঙ্গি গোষ্ঠীর নাম একটু আপনাদের কাছে বলি। জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, জামাত মুসলিম জনতা বাংলাদেশ, আনসারুল বাংলা টিম, আনসারুল ইসলাম, হরকাতুল জিহাদি বাংলাদেশ, আল্লাহর দল, হিজবুল তাহরির, সাদাত ই আল হিবাম, জামায়াতুল আনসার ফিল হিন্দাম সারিয়াকাত। আমি 9টা টিমের নাম বললাম। 9টা টিম এখন অপারেট করছে বাংলাদেশে। আর এই 9টা টিমকে এখন প্রমোট করছেন পড়াশোনা জানা একজন, মানে আমি বলছি পণ্ডিত মানুষ, যিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি এই অশান্তির বাহিনীটাকে প্রমোট করে যাচ্ছেন ফর দ্য সেলফ ইন্টারেস্ট, নিজের জন্য, যে তিনি যাতে বাংলাদেশের স্থায়ী রাষ্ট্রপতি হতে পারেন। কিন্তু অ্যাট দ্য এন্ড, অ্যাট দ্য কস্ট অফ হোয়াট? আমি এইখানেই আজকের প্রতিবেদনটা শেষ করবো। আমি বারবার বলছি, অনেকেই অধৈর্য হয়ে যাচ্ছেন, কেন মোদি স্ট্রাইক করছে না, কেন মোদি আক্রমণ করছে না। আমি শুনছিলাম, মানে খুব বিশেষজ্ঞদের মুখ থেকেই শুনছিলাম, মোদি যেটা এখন একটা ডিপ্লোম্যাটিক ওয়ার চালাচ্ছেন। ডিপ্লোম্যাটিক ওয়ারটা কি আপনারা জানেন যে বিদেশ সচিব আজকে বাংলাদেশে পা রেখেছেন, বিদেশ সচিব পর্যায়ে আলোচনা হবে। এরপর হয়তো ওই সমন্বয়কদের সঙ্গে ভারত সরকারের কোনো মন্ত্রী পর্যায়ের আলোচনা হবে। এই আলোচনার পর তারপরে যদি তাতে বাংলাদেশ সরকার এই অশান্তি বা শয়তানি বা বদমাইশি বা হিন্দু নিধনযোগ্য বা ভারত বিদ্বেষ না কমায়, তখন শুরু হবে কিন্তু ইকোনমিক ব্লকেজ। ভারত কিন্তু নিজে থেকে যুদ্ধে যাবে না, কিন্তু ভারত সমস্ত মিলিটারি ইকুইপমেন্টসকে ব্যবস্থা করে রাখছে এই সুযোগে, যাতে কোনো কারণে চীন নর্থার্ন ফ্রন্টে আক্রমণ না করতে পারে। আমি যখন এই প্রতিবেদন পেশ করছি সেদিনকে রিপোর্ট পেলাম, ভারতবর্ষে যিনি সেনাপ্রধান তিনি লাদাখে গিয়ে মিটিং করছেন। কি এমন হলো যে বাংলাদেশ অশান্ত, লাদাখে গিয়ে মিটিং করছেন? তখন লাদাখ সীমান্ত দিয়ে চীন যাতে ডিস্টার্ব না করে সেই ফ্রন্টিয়ারটাকে সাজিয়ে চলে আসছেন। ইতিমধ্যে নর্থ ইস্টার্ন কমান্ডের সমস্ত কমান্ডাররা স্পটে জায়গা নিয়ে নিয়েছেন। আমি বলছি এন্টার বাংলাদেশকে ঘিরে ফেলা হয়েছে, এবং তার মধ্যেই আশার বাণী শুনিয়েছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী। বলেছেন যে আমরা বর্ডার সীমান্ত নিয়ে যে নতুন সিস্টেম আনছি, যে সিস্টেমে ঘুম উড়ে যাবে জঙ্গিদের। দেখা যাক শেষ পর্যন্ত কত দূর হয়, সেটা নিয়েও আরও ডিটেলের প্রতিবেদন আপনাদের কাছে পেশ করবো। আমি কিন্তু শুধু এইটুকু বলছি, 10 সেকেন্ডে ঢাকা কিন্তু উড়ে যেতে পারে। এই যে বাহিনী, যে বাহিনীকে দিয়ে মোহাম্মদ ইউনুস খেলছেন না, যে মিডিয়া, আমার যে বন্ধুটি সাংবাদিক বন্ধু,
তিনি হাসিনা বিরোধী। তিনি ফোন করে অনেকক্ষণ আজকে আমার তার সঙ্গে কথা হলো, হাসিনার ন্যায় অন্যায় নিয়ে অনেকক্ষণ তিনি আলোচনা করলেন, কিন্তু বললেন যে শর্মাবাবু মোহাম্মদ ইউনূসের সরকারটা বেঁচে আছে এন্টারলি মিডিয়ার এই ভারত বিদ্বেষ এবং হিন্দু বিদ্বেষী প্রচারের ওপর। একবার এটা যদি বন্ধ হয়ে যায় তাহলেই কিন্তু ছিঁড়ে খাবে মোহাম্মদ ইউনূসকে। ইতিমধ্যেই উগ্রপন্থীরা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে দিয়েছেন। যে মিডিয়া ইউনূসের বিরুদ্ধে কথা বলবেন বা সমন্বয়কদের বিরুদ্ধে কথা বলবেন, জামাতদের বিরুদ্ধে কথা বলবেন, সেই মিডিয়ার অ্যাক্রেডিটেশন থেকে শুরু করে কপালে দুর্গতি আছে, সমস্ত মিডিয়া হাউসগুলো পর্যন্ত ভাঙচুর হচ্ছে। তার পাশাপাশি চলছে হিন্দু নিধন যজ্ঞ একদম সাইমালটেনিয়াসলি। আপনাদের বলে দিতে চাই, রিসেন্ট একটা খবর বেরিয়ে এসেছে পূর্ব পাকিস্তানের খবর তরফ থেকে, যে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে যে সমস্ত মিডিয়াগুলো এখন তাদের অল ওভার পরিস্থিতি বা সিচুয়েশন নিয়ে কথা বলছিল, এখন সেটাও আর বলতে পারবে না। মানে এই মুহূর্তে পূর্ব পাকিস্তানের মিডিয়া, অর্থাৎ ইউনূস সরকারের নির্দিষ্টভাবে যারা তাদেরকে সিলেকশন করবে তারাই এই মুহূর্তে তাদের খবরগুলো প্রচার করতে পারবে। অলরেডি জানেন সেই দেশের ঘরের ভিতরে সনাতন ধর্মী ভাই ও বোনদের হিন্দু নিধন বা হিন্দু যজ্ঞকে নিয়ে কোনো মিডিয়া কিন্তু কথা বলছিল না, কারণ একটাই, তার বারণ করা ছিল, সেখানে কখনো যায়নি। যে সমস্ত খবরগুলো আসছিল হয়তো কোনো পার্সোনাল ব্যক্তি বা কোনো ছোট ছোট ব্লগার, ছোট ছোট মিডিয়া এগুলো কিন্তু তুলে ধরছিল, কিন্তু এই মুহূর্তে যে সমস্ত বড় বড় খবরগুলো হচ্ছিল সেগুলো কিন্তু এখন ভেরিফাই করা হবে। মানে টোটালি যদি ইউনূস সরকার পারমিশন দেয় তবেই সেটাকে পাবলিশ করা হবে। বুঝতে পারছেন, এই মুহূর্তে সমস্ত মিডিয়ার জন্য এখন বাংলাদেশ সেপারেট জায়গা নয়, কেননা বাংলাদেশের ইউনূস সরকার কি করছে সেটা গোটা বিশ্ব দেখতে পাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের ইউনূস সরকার গোটা বিশ্বের কাছে হাত পাচ্ছে, হাত ও হাত করে আল্লাহর নামে কিছু দিয়ে দিন যেন আমরা আমাদের দেশটাকে চালাতে পারি, কিন্তু কোথাও পাচ্ছে কোথাও পাচ্ছেন না। এই পরিস্থিতি অল ওভার সবকিছুকে ঢাকার জন্য এখন নতুন করে নাটকবাজি শুরু করেছে। দেখা যাক বাংলাদেশের মিডিয়া থেকে আরো কি কি খবর উঠে আসে, চলুন শুনে নিই। তারই মধ্যে যাচ্ছেন বিদেশ সচিব বাংলাদেশে একটা ফলপ্রসূ বৈঠক করতে। ফল যদি না মেলে এরপর চেষ্টা হবে পলিটিক্যাল মিটিংও যদি ফল না হয় আস্তে আস্তে ইকোনমিক ব্লকেজ। আর ইকোনমিক ব্লকে চলে খুব দায়িত্ব নিয়ে বলছি, এটার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, আমি বিশদে পড়াশোনা করে আপনাদের কাছে বলছি, বাংলাদেশের মানুষরা না খেতে পেয়ে মরে যাবে। আমি বিশ্বাস করুন, ও আলু পেঁয়াজ স্পেন থেকে এনে ফ্রান্স থেকে এনে খেয়ে বাংলাদেশের কস্টিংয়ে পোষাবে না। আলটিমেটলি সেই দিকে মোহাম্মদ ইউনূস নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। শুনছিলাম স্পেন থেকে আসবে আলু, আসবে এর থেকে আসবে পাকিস্তান থেকে আসবে পেঁয়াজ, কিছুটা পেঁয়াজ এখনই আসে, রসুন, আদা, পটল, বেগুন সব নাকি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসবে। দাম কোথায় বুঝতে পারছেন? 500 টাকা কেজি বেগুন কিনবে, 700 টাকা কেজি আলু কিনবে, 900 টাকা কেজি পেঁয়াজ কিনবে বাংলাদেশের মানুষ, যে মানুষের মধ্যে আবার কটন ইন্ডাস্ট্রিতে 70% অর্ডার ইতিমধ্যে বাতিল হয়ে গেছে। অর্থাৎ বিদেশি রাষ্ট্রগুলো আর বাংলাদেশকে ওই মহিলাদের দিয়ে যে কটন সেলাই করার বস্ত্র বিপণনের সেলাই করার কাজটা করেন তার সাপ্লাই অর্ডার অলরেডি বন্ধ করে দিয়েছে। মানুষ তো না খেতে পেয়ে মরবে। তার মধ্যে যদি ভারতবর্ষ বিদ্যুতে হাত গুটিয়ে নেয়, মোহাম্মদ ইউনূস নয় ফ্লাইট ধরবেন প্যারিসের। বাংলাদেশের গরিব মানুষগুলো যাদের নিয়ে রাজনীতি করছেন, নোংরা রাজনীতি করছেন, ওখানকার এক শ্রেণীর ওই তথাকথিত বিএনপি এবং জামাতরা, তারা কোথায় পালাবে? একটা রাজ্যে বাংলাদেশকে পরিণত করবে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটা বাংলাদেশিরা গাইতে পারবে না, কেন গলায় সুরও বেরোবে না, স্বরও বেরোবে না, পেটে অন্নও জুটবে না। মোহাম্মদ ইউনূস সেই দিকে কিন্তু নিয়ে যাচ্ছে। আমি আজকের এই প্রতিবেদন শেষ করবো অবশ্যই সেই ওই ইনহেলার নেওয়া হাঁপানির রোগীগুলো যারা বলেছে না 4 দিনে কলকাতা দখল করে নেবো, তাদের একটা ক্লিপ আপনাদের শোনাবো। আর শুভেন্দু বলেছেন একবার চেষ্টা করে দেখুন, আমরা একটা রাফাল ছুঁড়ে দেবো, জামা প্যান্ট হলুদ হয়ে যাবে। আর শেষকালে তার আগে তো আমরা শুনিয়েছি অম্বিকা মহারাজ বলে দিয়েছেন ঘাটের মরা, সেই ঘাটের মরাদের বক্তব্য এই মুহূর্তে আগে শুনুন। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব আসাম দখল। সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা আবার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঝে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। মোদিজি, অমিতজি, আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে, তাই আমরা আজকে তাদেরকে হুমকি দিতে চাই না। আমি শুধু বৎসদের একটা কথাই বলি যে এই ধরনের উগ্রবাদ, জঙ্গিবাদ
দেখে নেব, মেরে দেব, কেটে দেব, এই ধরনের ভাষা মাদ্রাসাতে পড়াশোনা করলেই মুখ থেকে বেরোয়, অন্য জায়গা থেকে পাওয়া যায় না। বেশি লাফালাফি করবেন না। কতগুলো অর্বাচীন ঢাকায় দাঁড়িয়ে কাল বলছে 4 ঘন্টার মধ্যে নাকি কলকাতা দখল করবে। ওই লোকগুলো কোন স্কুল কলেজে পড়েছে বলে জানা নেই আমার, বিজ্ঞানের ন্যূনতম ধ্যান ধারণা আছে বলে জানা নাই, কতগুলো মাদ্রাসাতে পড়েছে, ওই জন্য ঢাকা থেকে ওই ধরনের কথা বলছে। আমাদের হাসিমারা বিমান ঘাঁটিতে ভারতীয় নৌসেনার যে রাফেল বিমানগুলো রাখা আছে না, তার একটা যদি পাঠিয়ে দেওয়া হয়, শুধু আওয়াজেই ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে, আমি বলতে পারি। ভারত কত বড় সামরিক শক্তি ধরে এটা রাশিয়া জানে, আমেরিকা জানে, চীন জানে। ভারত থেকে পেঁয়াজ আর আলু না গেলে যাদের খাওয়া জোটে না, ওদের নুন তৈরি হয় কাঁচা নুন, যেমন দাদন পাত্রবাড়ে তৈরি হতো। আয়োডিনটা পাঠাতে হয় ভারতকে, তারপরে পরিশুদ্ধ নুন তৈরি হয়। আমরা ওদের উপর নির্ভর করি না। কে একটা বেয়াদব আছে বিএনপির, তার বউর শাড়ি পরা ছিল, ওই মোল্লা রিজভিকে আমি বলতে চাই, তুমি কিছুদিন আগে কলকাতায় এসেছিলে, তোমার হাটে একটা রিং বসিয়ে নিয়ে গেছো, ওটা ভারতের তৈরি, ওইটা খুলে বের করে দাও, বউর শাড়িটা পরে পড়াবে। এরা আমাদের উপর নির্ভর করে। আপনারা অপেক্ষা করুন। আমি একজন ভারতীয় হিসেবে, একজন নাগরিক হিসেবে আমার স্থির বিশ্বাস, 71 সালে 1.5 বছর ধরে অত্যাচার হয়েছে, হিন্দু মহিলাদেরকে ধর্ষণ করা হয়েছে, 30 লক্ষ শহীদ হয়েছিল পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য, তার অধিকাংশই ছিল বাঙালি হিন্দু। 30,000 ভারতীয় সেনা শহীদ হয়েছে, আমাদের হাজার হাজার বিএসএফ এর জওয়ান শহীদ হয়েছে, তারপরে বাংলাদেশ তৈরি হয়েছে। 1.5 বছর ধরে অত্যাচার করেছিল। আমি বলি, পিপিলিকার পাখা বজায় মরিবার তরে বাংলাদেশের এই মোল্লাগুলো, মৌলবীগুলো, এই র্যাডিক্যাল উগ্রবাদীগুলো, এদেরও পাকিস্তানের রাজাকারের যা হালত হয়েছিল সেই হালত হতে চলেছে। অপেক্ষা করুন। শুধু এপার থেকে ওদেরকে ভালো করে টাইট দেন, এপার থেকে টাইট দেন, আর মঠ মন্দিরে গিয়ে নিজের জন্য, পরিবারের জন্য যেমন প্রেয়ার করবেন, তেমনি বাংলাদেশের আমাদের আত্মীয়, একই ভাষায় কথা বলা, একই ধর্মীয় সংস্কৃতিতে অভ্যস্ত, ওরা খুব কষ্টে আছে, অবরুদ্ধ হয়ে আছে। তো বন্ধুরা, মোটামুটি ভিডিও দেখে বুঝতেই পারলেন বাংলাদেশের অবস্থাটাকে আর বাংলাদেশকে ওড়াতে ভারতের কতটা সময় লাগবে। যে যতই বড় বড় ডায়লগ দেখ না কেন, এই মুহূর্তে ভারত আর বাংলাদেশের কম্পারিজন কোথাও চলে না, যুদ্ধ তো দূরের কথা। যেটাই হোক, কেউ যদি এই মুহূর্তে পূর্ব পাকিস্তান ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিগুলো ভাবে যে আমরা ইউক্রেনের মতন, ভাই ইউক্রেনের সাথে নিজেদের কম্পেয়ারটা করিস না। ইউক্রেন আগে থেকে স্ট্রং ছিল, ওই মুহূর্তে ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য ন্যাটো সহায়তা করছে। যদি এখন এই মতো অবস্থায় আমেরিকা পশ্চিমা দেশ ছেড়ে দেয়, তাহলে কিন্তু আমেরিকা প্লাস ন্যাটোর বড় রকমের হার হবে। সেই জন্য যুদ্ধ থেকে তারা সরতে পারছে না। কিন্তু তোদের পাশে কে আসবে? তোদের আছেটা কি ভাই? যাই হোক, এই সমস্ত কথাগুলো বুদ্ধিমানের ইশারায় কাফি। এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।